নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এই সময় অর্থাৎ ঠিক এই টাইমে আপনাদের সামনে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার নিয়ে পৌঁছে যাওয়া। আর পৌঁছে যাওয়া শব্দটা বললে শুধু ভুল হবে, বলবো একটা আস্থা বা ভরসা তৈরি হওয়া। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আজকে যারা ট্রিটমেন্টের আওতায় রয়েছেন তারা আজকে সুস্থ সুন্দর জীবনযাপন করছেন। যে কোনো রকম কঠিন বা জটিল রোগ থেকে মানুষ আজকে বেরিয়ে আসতে পারছেন না এনবিপি হাত ধরে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যম দিয়ে, এবং যে কোনো রকম জটিল রোগে যে ক্রনিক ডিজিজ সেইগুলোর থেকে আজকে স্টেরয়েড এবং পেনকিলারের বাইরে তারা জীবন ধারণ করতে পারছেন। আর এই অনুষ্ঠানে আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা নির্দিষ্ট একটি বিষয় রাখি, ঠিকই সেই বিষয় নিয়ে আমরা এগোই, সেই বিষয় নিয়ে আলোচনা করে থাকি, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, সেই বিষয়ের ওপরে থাকা এবং তার সঙ্গে সঙ্গে থাকা আপনাদের ফোন কলস, সব বিষয় নিয়ে আজকের যে বিষয় তা হচ্ছে স্ট্রোক। এই স্ট্রোক হয়ে যাওয়া, তার আগে কি কি উপসর্গ দেখা দেয় এবং পরবর্তীকালে আমরা কিভাবে এই রোগ থেকে এর থেকে বেরিয়ে আসতে পারবো, সুস্থ জীবনযাপনে স্ট্রোক পেশেন্টরা কি আদৌ আসতে পারে আয়ুর্বেদের হাত ধরে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মাধ্যম দিয়ে। আমরা আসবো সে আলোচনায়, কারণ আপনারা জানেন যে প্রত্যেকটি জায়গায় এনবিপি তার সমস্ত এফিশিয়েন্ট ডক্টরস টিমরা পৌঁছে যান সেখানে আপনাদের কাছাকাছি। এবং এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন একেবারেই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা। অনেক অনেক স্বাগত শর্মাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। নমস্কার। একেবারেই ডক্টর শর্মা, আজকে যে আমাদের টপিক আছে স্ট্রোক, তো আজকে যে আমাদের টপিকটা রয়েছে স্ট্রোক। আজকে দেখুন, স্ট্রোক যে শব্দটা মানুষরা ব্যবহার করে যখন ওনাদের দেখা যায় কি এক সাইডটা পড়ে গেল, উনি কথা বলতে পারছেন না, হাঁটতে পারছেন না। মানে আমরা যে পেশেন্টগুলো পাই, ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু আমরা পাই স্ট্রোকের। যেমনি আজকে আমি নিজের হসপিটালে বসে আজকে লাইভ প্রোগ্রামটা হচ্ছে আমাদের, তো এখানে আজকে আমি 4টে পেশেন্ট পেলাম যারা আমাদের এই অনুষ্ঠান দেখেই চেম্বারের মধ্যে আসলেন। তাদের কিন্তু স্ট্রোকের সমস্যা ছিল। তো আজকে কেন এত স্ট্রোকগুলো বাড়ছে, বা হোয়াট ইজ স্ট্রোক, স্ট্রোক কী, বা আমরা কি পার্টিকুলার স্ট্রোকে কোনো ট্রিটমেন্ট নিই নাকি সেই প্রেশারের ওষুধই খাই। আজকে যে কোনো টপিকই আমি কি বলি, যখন আপনি জিনিসটা যখন বুঝে যাবেন তখন কিন্তু সমস্ত জিনিস আপনার জন্য সরল হয়ে যায়। আর যদি আপনি না বুঝতে পারেন তাহলে সেই জিনিসই আপনার জন্য প্যানিক হয়ে যায়, আর সেটা নিয়ে আপনাকে কিন্তু দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যেতে হয়, আর দীর্ঘদিন আপনাকে সেরকম সাফারিং করতে হয়। তো আজকে যে স্ট্রোকটা রয়েছে, তো আমি আপনাকে বলবো, দেখুন স্ট্রোক অনেক ধরনের স্ট্রোকটা হয়। অনেকবার দেখবেন আপনি মুখের মধ্যে কিন্তু আমার ফেসের মধ্যে স্ট্রোকটা হয়। আবার অনেক সময় আমাদের স্ট্রোক যেটা হয় ব্লাডের ক্লটিং হয়ে যায় ব্রেনের মধ্যে। আবার অনেক রকম স্ট্রোক হয় যেটা আপনি এক সাইডে আর্মস বলুন বা লেগস বলুন, সেটা আপনি কোনো রকম মুভমেন্ট করতে পারেন না, ভালোভাবে কথা বলতে পারেন না। তো এগুলো হলো সিমটমস যে আপনার স্ট্রোক হওয়ার পরে যেগুলো দেখা যায়। তো স্ট্রোক হওয়ার কারণটা কি? স্ট্রোক হওয়ার কারণটা হয় আমাদের প্রেশার। ব্লাড প্রেশারটা যখনই আমাদের বেড়ে যায় তখনই আপনার হয়তো দেখুন প্রেশার রয়েছে, আপনাকে ডাক্তার বলেছে প্রেশার ওষুধ খেতে, আপনি সেটা খাচ্ছেন না। না খাওয়ার কারণের জন্য কি হলো, প্রেশারটা কিন্তু হাই হয়ে যাচ্ছে। হাই যখন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, আপনার ব্রেনে যে সেলগুলো আছে সেই সেলগুলোকে ড্যামেজ করে দেয়। আলটিমেটলি বলতে পারেন কি আপনার ব্রেন কিন্তু ড্যামেজ নয়, ব্রেন কিন্তু মরে যায়। তো ব্রেন যখন মরে যায় তখন কিন্তু মানুষ মরে যেতে পারে। তো আপনাদের কি হয়, ব্রেনের মধ্যে যে সেলগুলো আছে সেখানে ক্লটিং হয়ে যায়। ব্লাডের যে ক্লটিংটা হয় সেখানে আপনার ট্রিটমেন্ট ইমার্জেন্সির মধ্যে গিয়ে আপনাকে আইসিইউতে ভর্তি হতে হয়, বা আপনাকে ব্লাডের যে ক্লটিংটা রয়েছে সেখান থেকে ডাক্তার চেষ্টা করে কি আপনার ক্লটিংটাকে ব্লকেজটাকে খুলে দেওয়া। কিন্তু সেই ব্লকেজটা যে খুলে দেওয়া এতটা সরল নয়। আমি আপনাকে বারবার বলেছি কি আমাদের শরীরের মধ্যে যদি কোনো রকম যদি জায়গা ব্লকেজ থাকে, সেটা যে আমরা ব্লকেজটা খুলে দিই, তার মানে কি হয় কি আমাদের ময়লাগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে রয়েছে। তাতে কি হয়, আমাদের আরও যে নার্ভগুলো আছে, আরও যে সেলগুলো আছে, সেগুলো কিন্তু ডে বাই ডে আমাদের খারাপ হতে থাকে। তো আমরা আজকে নিশ্চয়ই যেটা বুঝলাম কি স্ট্রোক শুধু আপনার হাতে হলো, পায়ে হলো, মুখে হলো নয়, স্ট্রোক অনেক ধরনের কারণ হয়। আর সেটা কারণ যেটা দেখা গেল সেটা হচ্ছে প্রেশার। এর সাথে সাথে ট্রিটমেন্টটা কি, আপনার যে স্ট্রোক যদি হয়েছে, কারো 10 বছর ধরে আছে, কারো 15 বছর ধরে আছে, তারা হাঁটতে পারছে না,
তারা হুইল চেয়ারের মধ্যে রয়েছে, তারা কি সবসময় ওই রকম বেডের মধ্যে থাকবে? সে পেশেন্ট কি সত্যি উঠে হাঁটতে পারবে না? এই জায়গাতে এনবিপি, মানে আমি আপনাকে নিজের কথা বলবো না, আমাদের যে টিম ওয়ার্ক যেটা কথা হয়, আমাদের এখানে পেশেন্টকে যে আমরা ট্রিটমেন্টটা দিই, সেখানে কিন্তু আমরা দেখতে পাই ডে বাই ডে প্র্যাকটিক্যালি আর ফিজিক্যালি পেশেন্ট কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। কি করে হচ্ছে? কারণটা হচ্ছে কি, আপনাকে বারবার একটা কথা বলি না, কি যদি আপনার শরীরের মধ্যে যে ব্লকেজটা যে খুলে দেওয়া হলো, বা যে আপনি প্রেশারের ওষুধটা এখন আপনাকে, আপনার যে ট্রিটমেন্টটা করুন, আপনার মডার্ন মেডিসিন ট্রিটমেন্টটা হচ্ছে প্রেশারের বড়ি আপনি খাচ্ছেন, যাতে আবার এইরকম স্ট্রোক যাতে না হয়। কিন্তু যে জিনিসটা হয়ে গেছে, মানে আপনার যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, তার কোনো চিকিৎসা হচ্ছে না, ঠিক আছে? বা তার যে আপনার এক সাইডটা যে পড়ে গেল, তার কোনো চিকিৎসা হচ্ছে না। পেশেন্ট কি হচ্ছে, বাড়িতে বসে বসে ভালো হবে না, সে আরও আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। তো আমাদের এখানে যে ট্রিটমেন্টটা হয়, সেটা পার্টিকুলার স্ট্রোকের ট্রিটমেন্টটা হয়। তো স্ট্রোকের যে ট্রিটমেন্টটা আপনি পাবেন, তাতে কি হবে, যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, সেখান থেকে রিপেয়ারিং করার কাজ হচ্ছে আমাদের। ঠিক আছে? কীভাবে আপনাকে রিপেয়ারিংটা করবো? কিছু মেডিকেশন দিয়ে, কিছু আপনার পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে করি। এইগুলো করার পর পেশেন্ট কিন্তু দেখা যায় ডে বাই ডে কিন্তু ইমপ্রুভমেন্টটা হচ্ছে। তো আজকে এটাও প্রমাণ আছে কি আয়ুর্বেদ স্ট্রোকের চিকিৎসা করা যায়, আর আয়ুর্বেদে স্ট্রোকের পেশেন্ট ভালো হয়েছে, সেটাও গ্রাফ কিন্তু অনেকটাই বেশি প্রমাণ করেছে এমবিপি। এটা একদম বাস্তব কথা যেটা ডক্টর শর্মা বললেন, যে আমরা স্ট্রোকের অন্য প্যাথির ক্ষেত্রে ক্লটটাকে আমরা দেখেছি সরানোর প্রচেষ্টা চলে, ট্রিটমেন্ট চলে তার উপরে, কিন্তু একমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদের রিসার্চ সেন্টারের যে আয়ুর্বেদ চিকিৎসা, যেখানে যে সেলটা আমার ড্যামেজ হচ্ছে সেটাকে কিন্তু আবার নতুন করে রিফর্ম করছে। তো এই জন্যই কিন্তু আজকে ভরসার জায়গা তৈরি করতে পেরেছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, এবং এফিশিয়েন্ট ডক্টরস টিম কিন্তু আপনাদের কাছাকাছি পৌঁছে যান। আর ডক্টর শর্মা নিজে তো যাচ্ছেনই সরাসরি আপনাদের কাছাকাছি। আর আরেকটি কথা আমি ডক্টর শর্মাকে বলবো, যে এই যে আপনি একটা বললেন যে ফেসেও কিন্তু আমাদের অ্যাটাক হয়, অর্থাৎ কিনা যখন স্ট্রোক হচ্ছে, অনেকে বলে যে আমার হঠাৎ করে এরকম বলে যে আমি কথা বলতে পারছি না, আমার কথা জড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার মুখটা একটা দিকে বেঁকে গেছে। এবার এইটা কি স্ট্রোকের জন্যই হয়, বা এটা কি একদম ফার্স্ট স্টেপ অফ দিস প্রবলেম? দেখুন, স্ট্রোক মানে হয়ে গেল অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? তো আপনার যে হাঁটার যে জিনিসটা হয়, সেটাই কিন্তু স্ট্রোকের নামটা হয়। তো স্ট্রোক আপনাকে বলে আসবে না, আপনার যদি একবার হয়ে থাকে তো সেটা আপনার দ্বিতীয়বারও হবে। কারণটা হচ্ছে কি, আপনি কোনো রকম ট্রিটমেন্ট নিচ্ছেন। আমি বারবার একটাই কথা বলছি, কি আমার যদি কোনো জায়গায় যদি ক্ষতি হয়েছে, আঘাত হয়েছে, তার আমি চিকিৎসা নিয়ে সেই জিনিসটাকে ঠিক করতে পারি। কিন্তু ওইটা যদি ওরকম ফেলে রাখবো, তার যদি আমি কোনো চিকিৎসা না করি, তাতে কি হবে, ও তো সেলটা ড্যামেজ হলোই, কিন্তু তার যে রিলেটেড যে সেলগুলো আছে, সেইগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে, ঠিক না? তো আমাদেরকে চিকিৎসা নিতে হবে। আপনি যদি চিকিৎসা না নেন, তাহলে কিন্তু আপনি ভালো হবেন না। আপনারা এই মুহূর্তে কিন্তু সরাসরি ডক্টর শর্মার সঙ্গে কথা বলতে পারেন। আমাদের সরাসরি কথা বলার নাম্বার, অর্থাৎ ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি নাম্বার আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নাম্বারে এই মুহূর্তে আপনাদের প্রশ্ন রাখতে আপনারা ফোন করতে পারেন। এর মাঝখানে আমি একটু চেম্বার্স বলে দিই, আপনারা বলে রাখছি, আপনারা নোট করে নিন। প্রথমত বলবো যে আগামী কাল 23rd অফ, অবশ্যই এটা হচ্ছে জুলাই মাসে আমরা দেখছি, আপনাদের বলি চটচট করে, তার আগে বলে দিই আরেকবার, 6292242341 কিন্তু আপনাদের ফোন করতে হবে এবং অবশ্যই যোগাযোগ করতে হবে। আর আমি একটা কোয়েশ্চেন করে তারপর আমি আবার যাব আলোচনাতে, সেটা হচ্ছে আমাদের এই স্ট্রোকের ক্ষেত্রে আমরা কি কি উপসর্গ দেখি, কি কি সিমটমস আমরা দেখতে পাই পেশেন্টের? সিমটমসগুলো দেখতে পাই, যেটা হচ্ছে আমাদের মাথা যন্ত্রণাটা হয়, প্রথমই স্টেজ হয়ে যায় মাথা যন্ত্রণা হওয়া। তো আজকে দেখুন, আমাদের হেডেক হয়ে যাওয়া, মাথা যন্ত্রণা হয়ে যাওয়া, আমরা তাকে কিন্তু কোনো রকম গুরুত্ব দিই না, আমরা কোনো রকম পেন কিলার খেয়ে নিই। তো এই যে মাথা যন্ত্রণাটা হচ্ছে, বা আমরা যে ওয়াকিংটা করছি, ওয়াকিংটা কিন্তু আমরা ভালোভাবে করতে পারছি না, কথা ভালোভাবে বলতে পারছি না। অনেক সময় দেখবেন কি, আপনি একটা জায়গায় বসে আছেন, তার আপনার অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, মানে আপনি বসে আছেন, আপনি ভাবছেন যে আমি কাজটা করব, কিন্তু সেটা করতে পারছেন না, ঠিক আছে? তো এইগুলো যে সিমটমসগুলো, মানে আমার শরীরের মধ্যে কি হয়, লেথার্জি নিয়ে আসে, মানে আপনি ভালোভাবে কোনো রকম অ্যাক্টিভিটি, মানে আপনার যে স্পিড যে কাজ করাটা, সেটা কিন্তু কমে যায়। আজকে দেখুন, আমার ম্যাক্সিমাম যেটা আমরা পাচ্ছি, যারা এক্সারসাইজ করছে, হার্ড পরিশ্রম করছে, তারা কিন্তু স্ট্রোক হয়ে মারা যাচ্ছে।
মানে এটা দেখেছি কি যারা জিম যাচ্ছে হঠাৎ নাকি তারা ভালোভাবে নিজের শরীরের প্রতি যত্ন করছে, জিম করছে, তারপরে কেন মরে যাচ্ছে? কারণটা হচ্ছে কি আপনি যে জিমটা করছেন ভালো কথা, জিমের মধ্যে যে আপনি হাড় যে এক্সারসাইজটা করছেন, ঠিক আছে, আপনি যে অত্যধিক যে পরিশ্রমটা করছেন হয়তো সেটা আপনার দরকার ছিল না, ঠিক আছে, বা আপনি যে এক্সারসাইজটা করছিলেন তার সাথে সাথে যে আপনি স্টেরয়েডটা নেন, ঠিক আছে, মানে সাপ্লিমেন্ট যেটা নিচ্ছেন সেটা কিন্তু আপনার জন্য ক্ষতি করছে। তো সেখানে আপনি অ্যাটলিস্ট মাথায় রাখুন কি আপনি যে এক্সারসাইজটা কেন করেন, এক্সারসাইজটা এই জন্যই করেন কি আপনার শরীরটা ফিটনেসটা ভালো রাখার জন্য, ঠিক আছে, তাই নয় কি আপনাকে বডি শো করতে হবে। আপনি সাপ্লিমেন্ট নিচ্ছেন কেন? দেখুন আজকে সাপ্লিমেন্ট এবার নিয়ে যদি আপনি বডি যদি বানাচ্ছেন তাহলে কি হচ্ছে কি আপনার আগামী দিন তখন যখন আপনি কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবেন তখন আপনি এক্সারসাইজটা ছেড়ে দেবেন, তো এই যে স্টেরয়েডটা আপনার শরীরের মধ্যে গেল সেটা কি হবে, সেটা জমবে, ঠিক আছে। তো এইটাই কারণটা হচ্ছে কি আজকে যারা হার্ড ওয়ার্কিং করে যে সাপ্লিমেন্ট নিচ্ছে বা হার্ড ওয়ার্কিং করার পর ভালো করে ফুড খেতে পারছে না, সেটা একটা কারণ হয়ে গেছে কি এখন স্ট্রোক হয়ে মারা যাচ্ছে। লাস্ট টাইম আমরা দেখলাম যেটা একটা প্লেইং গ্রাউন্ডের মধ্যে পেশেন্ট কিন্তু ওখানে হঠাৎ কিন্তু স্ট্রোকে মারা গেছে, মানে একটাও চান্স দিল না সেই পেশেন্ট মানে বাড়ি অবধি নিয়ে যাওয়া, খুব কম বয়স মাত্র 22 বছর ছেলে মানে হঠাৎ মারা গেল। তো সেটা কারণটা কি দেখা গেল, স্ট্রোক হয়েছে। তো এই যে মানুষরা যে এরকম মরে যাচ্ছে, তো আমরা কি এইরকমই মরে যাব, মানে এরকম স্ট্রোকে মারা যাবো? হয়তো আমরা রাত্রিবেলা ঘুমালাম, সকালবেলা কি ঘুম থেকে উঠতে পারবো না? এটা কারণটা কি বলুন তো? কারণটা হচ্ছে কি আমরা এইরকম কিছু ব্যথা যন্ত্রণা যদি হয় আমাদের শরীরের মধ্যে, সেখানে আমরা গুরুত্ব না দিয়ে আমরা তাকে চেপে রাখি। শুধু ব্যথা যন্ত্রণাই নয়, যে কোনো রোগী হোক না কেন, আমরা যখন তাকে নিয়ে যদি আলোচনা না করি, তাকে নিয়ে যদি আমরা চিকিৎসা না করি, তাহলে কিন্তু কি হবে, সে একটা সময় ব্লাস্ট করবে, আর ব্লাস্ট যখন করবে তখন কিন্তু আপনাকে জায়গা দেবে না, আপনাকে ফায়ার ব্রিগেড নিয়ে আসার জন্য আপনাকে জায়গা দেবে না সেখানে আপনার ট্রিটমেন্ট করার জন্য। আপনাকে সময় থাকতে থাকতে যে কোনো জিনিস হোক না কেন চেষ্টা করুন ন্যাচারাল ট্রিটমেন্ট করার। আমি বলছি না কি আপনি আমার কাছে চিকিৎসা করুন, আপনি ন্যাচারাল চিকিৎসা করুন। একেবারে। যে বন্ধু রয়েছেন আমরা দেখে নেব। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, রিমা গুইন। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার না চোখে জল জমেছিল, জলটা এখন আমি ইঞ্জেকশন 4টে দিয়েছি, তাতে জলটা একটা দেওয়ার 3টে পরস্পর দেওয়ার পর জলটা শুকিয়ে গেছিল, তারপরে আবার জল আবার একটা ইঞ্জেকশন দিয়েছে। ডাক্তারবাবু বলছেন যে মানে যখনই জলটা সঙ্গে তখনই ইঞ্জেকশন দিই, সারা জীবনে দিয়ে যেতে হবে না কোনো ট্রিটমেন্ট? দেখুন মা, আপনাকে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে কি আপনি যে কথা নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম, তো আমার মনে হয় দেখুন আপনার যে চোখে যে সমস্যাটা না, চোখেও কিন্তু স্ট্রোক হয়, ঠিক আছে, আমাদের চোখে যে প্রেশার আছে সেটাও কিন্তু বেড়ে যায়, তারপরে কি হয় আমাদের রেটিনাটা কিন্তু ব্লাস্ট করে যায়, ঠিক আছে, তো যেখানে পেশেন্টটা কিন্তু অন্ধ হয়ে যায়। তো আপনি যে ইঞ্জেকশনটা দিচ্ছেন সেটা কিন্তু স্টেরয়েড ইঞ্জেকশন, আপনার যে চোখের যে জলটা জমছে তার জন্য আপনি ইঞ্জেকশন নিয়ে আপনি তাকে থামাচাপা দিচ্ছেন। যে কথা আমি বললাম যে আজকে মানুষরা কিন্তু ট্রিটমেন্ট না করে তাকে রোগকে থামাচাপা দিয়ে চেষ্টাটা করে। আপনার যে একটা প্রশ্নটা ছিল কি সেটা কি সারা জীবন আমাকে দিয়ে দিতে হবে? একদমই নয়। যখন আপনি প্রপার যদি চিকিৎসা করেন, তো দেখুন চোখেরও চিকিৎসা এর মধ্যে আছে, অবশ্যই কিছু মেডিকেশন, তার সাথে সাথে নেত্রদর্পণ এত সুন্দর একটা কাজ করে যেখানে পেশেন্টরা যে মানে আপনি বলুন রেটিনা যেখানে কাজ করে না, মানে ডাক্তারবাবু বলেছে 3বার 4বার সার্জারি করার পর যাদের চোখের সমস্যা ভালো হচ্ছে না সেখানেও কিন্তু দেখানো হয়েছে কি নেত্রদর্পণ করার পর সেই পেশেন্ট কিন্তু আস্তে আস্তে করে ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে। তো আমি আপনাকে বলবো প্রপার আপনি ট্রিটমেন্ট করান, এইরকম ইঞ্জেকশন নিয়ে নিজের চোখকে খারাপ করবেন না। আমাদের পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে চেম্বার আছে, আপনি যদি পারেন একটা ডেট নিয়ে খড়গপুরে দেখা করুন, সেখানে আপনি ঠিকভাবে চিকিৎসা নিন। আর বলবো নেত্রদর্পণ কিন্তু অবশ্যই নিন, যাতে আগামী দিন এইরকম ইঞ্জেকশন থেকে আপনি বাঁচতে পারবেন। 26 আমাদের জুলাই অর্থাৎ 26শে জুলাই কিন্তু খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, যে নাম্বার যাচ্ছে আপনি যোগাযোগ করুন। আমি একটু চেম্বারগুলো বলে দিই এবার। 24 জুলাই বনগাঁয় চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী থাকছেন। 25 জুলাই ক্যানিং ডক্টর আর দে। 25 জুলাই রায়গঞ্জ চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 26 জুলাই খড়গপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 26 জুলাই মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল।
26 জুলাই বহরমপুর থাকছেন ডক্টর এ হালদার। 27th of জুলাই কোচবিহার চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 27 জুলাই কৃষ্ণনগর থাকছেন ডক্টর এ হালদার। 27 জুলাই আলিপুরদুয়ার চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 27 জুলাই জামশেদপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 29th জুলাই হেরিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 30th জুলাই 30শে জুলাই মেচেদায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। তো এছাড়া অবশ্যই 2nd of অগস্ট 2রা অগস্ট 2nd অগস্ট আসানসোল থাকছেন ডক্টর বি শর্মা। 2nd অগস্ট শিলিগুড়ি চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 2nd অগস্ট হলদিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 2nd অগস্ট বর্ধমান চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 3rd অগস্ট বোলপুর থাকছেন ডক্টর এস ভাদুরী। 3rd অগস্ট দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 3rd অগস্ট বাঁকুড়ায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 3rd অগস্ট গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 4th অগস্ট আরামবাগ থাকছেন ডক্টর এ হালদার। 10th অগস্ট আগরতলায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 16th of অগস্ট কাকদ্বীপে চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 17th অগস্ট পুরুলিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 17th অগস্ট শিলচর থাকছেন ডক্টর এস ভাদুরী। 17th অগস্ট গুয়াহাটি চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 18th অগস্ট ঝাড়গ্রাম থাকছেন ডক্টর এ হালদার। 15th of সেপ্টেম্বর ডিব্রুগড় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 16th সেপ্টেম্বর দিল্লি থাকছেন ডক্টর এ হালদার। আর এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন এটা জুলাই এবং অগস্টের চেম্বার আমি বললাম। হেড অফিস রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মধ্যমগ্রাম। এছাড়া কলকাতার চেম্বার রয়েছে ওনার হাতিবাগান, ল্যান্সটাউন, আমতলা, খিদিরপুর। হাওড়ার দিকে রয়েছে শিবপুর, বালটিকুলি বাজার এবং বেলুরে চেম্বার রয়েছে। আর অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট করবেন 9830235527 9830235537 এই দুটি অ্যাপয়েন্টমেন্ট নম্বরে প্রিভিয়াস রিপোর্টস অ্যান্ড প্রেসক্রিপশনস নিয়ে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। আমরা কোনো বন্ধু আছে কিনা দেখবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন। দেখুন, আমার কাকিমায়ের দীর্ঘ 8 বছর হাঁটু ব্যথা দিচ্ছে না। হ্যালো, আরেকবার বলুন, শোনা যায়নি। বলছি আমার কাকিমায়ের 8 বছর হাঁটু ব্যথা দিচ্ছে। হাঁটু ব্যথা? হ্যাঁ 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 বলুন, ডাক্তারবাবু আছেন, বলুন, শুনতে পাচ্ছেন। আমরা ডাক্তার দেখিয়েছি। হাঁটু ব্যথা যে আপনার হচ্ছে তার জন্য কি আপনি কোনো রকম রিপোর্ট করেছেন? কোনো এক্সরে রিপোর্ট হয়েছে হাঁটু? শুনতে পাচ্ছেন? আপনি কোনো এক্সরে করেছেন? হ্যাঁ হ্যাঁ, এক্সরে করেছি। ডাক্তারবাবু বলেছে হাঁটুতে হাড় হয়ে গেছে। হ্যাঁ, সেখানে আপনার কি বেরিয়েছে? এক্সরে হাড় ক্ষয়ে গেছে বলছেন? হ্যাঁ, যে হাড় ক্ষয়ে যায় তাকে বলা ডিজেনারেটিভ চেঞ্জেস, মানে আপনার অস্টিওআর্থ্রাইটিস রয়েছে। তো দেখুন, আজকে আপনার যে অস্টিওআর্থ্রাইটিসটা রয়েছে, তো এইটা নিয়ে তো কোনো নতুন করে কোনো কথা বলার নয়। আমাদের কাছে প্রচুর এরকম পেশেন্ট রয়েছে তারা যেন কিন্তু যে হাঁটুতে সমস্যা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, তারা কিন্তু আজকে সুস্থ রয়েছে। তো আপনি অবশ্যই সুস্থ হবেন। যেটা আপনি বললেন যে আমি অনেক ডাক্তারকে দেখাচ্ছি, ভালো হতে পারছি না, আপনাকে সঠিক জায়গায় যেতে হবে। আপনার যে হাড় হয়ে যাচ্ছে কেন, ঠিক না? আপনার যে হাড় হয়ে যাওয়ার কারণটা হচ্ছে কি আমাদের দুটো যে হাড়ের মাঝখানে যে সাইনোভিক ফ্লুইডটা থাকে, এই ফ্লুইডটা শেষ হয়ে গেছে, জেল শেষ হয়ে গেছে, যার ফলে কি হচ্ছে আপনার হাড়গুলো ঘোষণ খাচ্ছে। যেটা ডাক্তার আপনাকে বলেছে আপনার হাড় ঘোষণ খাচ্ছে বা হাড় হয়ে যাচ্ছে। তো এর জন্য আপনাকে কি করতে হবে? জেল তৈরি করতে হবে। তো জেল তৈরি করবেন কিভাবে? ঠিক আছে, দেখুন, অনেক রকম আপনাকে ট্রিটমেন্ট আছে, অনেক রকম আপনাকে অনেক রকম বোঝাবে, কিন্তু বাস্তব কথা হচ্ছে আপনাকে জেল যতক্ষণ আপনি তৈরি করবেন না, আপনার সমস্যা কিন্তু মিটবে না। আপনাকে ইনজেকশন দেওয়া হবে, ঠিক আছে, আপনাকে নি রিপ্লেসমেন্ট করতে বলা হবে, সব কিছু করে নেবেন, কিন্তু একটা সময় আসার পর ইনজেকশনের কাজও শেষ হবে আর নি রিপ্লেসমেন্টের কাজটাও শেষ হবে। ন্যাচারাল ট্রিটমেন্টের মধ্যে আপনার ফ্লুইড তৈরি হবে, ফ্লুইড যখন তৈরি হবে তখনই আপনার গ্যাপিংটা ভরবে আর আপনি অস্টিওআর্থ্রাইটিস মতো সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পাবেন। পূর্ব মেদিনীপুরে আমাদের চেম্বার অনেক জায়গায় রয়েছে। আর আপনি ফিজিক্যালি যদি আপনি আমাকে দেখাতে চান, আমি পূর্ব মেদিনীপুরে হলদিয়াতে আমি চেম্বার করবো এবার, ঠিক আছে? তো আপনি ডেটটা একটু জেনে নেবেন, হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাদের হলদিয়া চেম্বারটা কত তারিখ আছে, যদি আপনি পারেন সে রিপোর্টটা নিয়ে আপনি এসে দেখা করবেন। আপনাকে ন্যাচারাল পদ্ধতি বোঝাবো,
কি করলে আমরা এই সমস্যা থেকে ভালো হতে পারবো, আর কি করে আমরা এই সমস্যাটা দ্বিতীয়বার যাতে না হয় সেটা পার্মানেন্ট সলিউশনটা করে দেবো। 2 অগস্ট কিন্তু হলদিয়াতে চেম্বার রয়েছে, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। দেখুন নাম্বার যাচ্ছে, আর একবার বলছি আমি, এটা এনবিপির হেল্পলাইন নাম্বার। 2 অগস্ট কিন্তু হলদিয়া চেম্বার 9830235527, 9830235537। আপনি একটু অ্যাপয়েন্টমেন্ট করে নিন। আপনি এই যে ডাক্তার দেখিয়েছেন, আপনি ট্রিটমেন্ট করিয়েছেন, প্রেসক্রিপশনস আছে আপনার, তার সঙ্গে রিপোর্টস আছে, সব নিয়ে আপনি কমিউনিকেট করুন। আমরা আবার আলোচনায় চলে যাব শর্মা, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখেছি যে এই স্ট্রোকের পেশেন্টদের একটা খুব হার্শ লাইফ লিড করতে হয়, কারণ তাদের অন্য কোনো প্যাথির ক্ষেত্রে মেডিসিন চলছে, সেই মেডিকেশন থেকে তারা বেরিয়ে আয়ুর্বেদে আসতে চাইছে। সেই ধরনের পেশেন্টরা কতটা হেল্প পেতে পারে তারা নর্মাল লাইফে ফেরার জন্য? দেখুন, প্রথমটা বলবো কি, আপনারা যে কথাটা আপনি আমাকে বললেন কি তারা হোমিওপ্যাথিতে ট্রিটমেন্টটা বন্ধ করে আমাদের ট্রিটমেন্টের মধ্যে আসতে চাইছে, তো ওদের কাছে তো কোনো ট্রিটমেন্টই করছে না। আমার তো প্রশ্ন এটাই কি আপনি অন্য ট্রিটমেন্টের মধ্যে কেন ট্রিটমেন্ট করছে না? কেন কি ওদের কাছে ওষুধ নেই? ওরা আপনাকে প্রেশার ওষুধ খাওয়াচ্ছে, এছাড়া তো কোনো ট্রিটমেন্ট করছে না। একটা বোঝার চেষ্টা করুন। আমি আজকে বললাম 4টে পেশেন্ট আমি যেটা দেখলাম সেটা কিন্তু কোনো রকম মেডিসিন খাচ্ছে না, তারা কোনো ট্রিটমেন্টে নেই, ঠিক আছে? তো ওরা তো অবভিয়াসলি ওদের কাছে কোনো অপশন নেই, অপশন একটাই আছে, সেটা হচ্ছে আয়ুর্বেদ। যে বারবার বলছে যে স্ট্রোকের ট্রিটমেন্টটা রয়েছে, আর বারবার এটাও প্রমাণ করে দিয়েছে কি স্ট্রোকের চিকিৎসা নেওয়ার পর পেশেন্ট কিন্তু সুস্থ আছে। আর যদি ফিজিক্যালি দেখতে চান আমার হসপিটালে এসে আপনি দেখতে পারেন কি আমার পেশেন্ট কতটা কি সুস্থ আছে। প্রত্যেক দিন কিন্তু আমাদের পেশেন্ট কিন্তু বাইট দেয়, প্রত্যেক দিন কিন্তু পেশেন্ট আমাদের ভালো হয়। শুধু স্ট্রোক নয়, ক্যান্সার মতো সমস্যা বলুন, আপনি অ্যাঙ্কুলার স্পন্ডাইটিস মতো সমস্যা বলুন, আপনি সিকেডি মতো সমস্যাটা বলুন, ঠিক না, ব্রেন স্ট্রোকের মতো সমস্যাটা বলুন, তো যে সমস্যাগুলো ট্রিটমেন্ট হয় না সেই ট্রিটমেন্টগুলো কিন্তু আমরা করি, আর সেখান থেকেই ইমপ্রুভমেন্টও দেখানোর চেষ্টা করি। একদমই তাই, এবং অবশ্যই ইমপ্রুভমেন্ট হয়। এবং এই প্রশ্নগুলো এই জন্যই করা যে আপনাদের তরফ থেকে যে প্রশ্ন আসে সেগুলোই প্রতিনিধি হিসেবে করা। আজকে কিন্তু এরকম বহু স্ট্রোক পেশেন্ট রয়েছেন, বহু এই ধরনের ক্রিটিক্যাল ডিজিজের পেশেন্ট রয়েছেন যারা আজকে সুস্থ জীবনযাপন, তারা হাসছেন স্বাভাবিক জীবনে এসে, এবং সেটা ডেফিনেটলি এনবিপির হাত ধরে। হ্যালো, নমস্কার, কে বলছেন? কে বলছেন? হ্যাঁ, আরেকবার নামটা বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি প্রশ্ন? টিভির আওয়াজ কমিয়ে দিন, আপনি ফোনে কথা বলুন দিদি, নাহলে কথা বলতে পারবো না। টিভির আওয়াজ কমান, নাহলে কিছুতেই কথা বলা যাবে না, ফোনটা কেটে যাবে। আপনি ফোনে কথা বলুন। আমি এখনো আমি আমার গলা আপনার টেলিভিশনে শুনতে পাচ্ছি। দুর্ভাগ্যবশত আপনার ফোনটা কেটে গেছে। আপনারা প্লিজ এটা একটু খেয়াল করুন, কারণ কষ্ট করে ফোন করেন। এখানে মানে আমাদের ডাক্তারবাবু রয়েছেন, কিন্তু আমরা কথাই বলতে পারলাম না আপনার সাথে। এনিওয়ে, আপনাদের আবারও বলে রাখি যে একদম চেম্বারগুলো কিন্তু সামনেই পরপর রয়েছে, এবং সমস্ত এফিশিয়েন্ট ডক্টরস আপনাদের সামনে, আপনাদের কাছাকাছি পৌঁছচ্ছেন আপনাদের জন্য, যাতে শুধু আপনাদের সুস্থ করার জন্য। 24 জুলাই একেবারেই বনগাঁতে চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরী সেখানে থাকছেন। 25 জুলাই ক্যানিংয়ে চেম্বার, ডক্টর আর দে। 25 জুলাই রায়গঞ্জ চেম্বার, ডক্টর এস ঘোষাল। 26 জুলাই খড়গপুর চেম্বার, ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। 26 জুলাই মালদা চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 26 জুলাই বহরমপুর চেম্বার করছেন ডক্টর এ হালদার। 27 জুলাই কোচবিহার থাকছেন ডক্টর এস ঘোষাল। 27 জুলাই কৃষ্ণনগর থাকছেন ডক্টর এ হালদার। 27 জুলাই আলিপুরদুয়ার থাকছেন ডক্টর বি শর্মা। 27 জুলাই জামশেদপুর থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 29 জুলাই হেরিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 30 জুলাই মেচেদায় চেম্বার করছেন ডক্টর এন ভট্টাচার্য। 2 অগস্ট আসানসোল থাকছেন ডক্টর বি শর্মা নিজে। 2 অগস্ট শিলিগুড়িতে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 2 অগস্ট হলদিয়ায় থাকছেন ডক্টর এ হালদার। 2 অগস্ট বর্ধমান থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 3 অগস্ট বোলপুর থাকছেন ডক্টর এস ভাদুরী। 3 অগস্ট দুর্গাপুর থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 3 অগস্ট বাঁকুড়ায় থাকছেন ডক্টর বি শর্মা নিজে। এছাড়া 3 অগস্ট গঙ্গারামপুর থাকছেন ডক্টর এস ঘোষাল। 4 অগস্ট আরামবাগ থাকছেন ডক্টর এ হালদার। 10 অগস্ট আগরতলায় থাকছেন
ডক্টর এন ভট্টাচার্য। 16th অগস্ট কাকদ্বীপ থাকছেন ডক্টর এস ভাদুরী। 17th অগস্ট পুরুলিয়া থাকছেন ডক্টর এ হালদার। 17th অগস্ট শিলচর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 17th অগস্ট গুয়াহাটি থাকছেন ডক্টর বি শর্মা। 18th অগস্ট ঝাড়গ্রাম থাকছেন ডক্টর এ হালদার। 15th সেপ্টেম্বর ডিব্রুগড় থাকছেন ডক্টর এস ঘোষাল অ্যান্ড 16th সেপ্টেম্বর দিল্লি থাকছেন ডক্টর এ হালদার। ফোন নাম্বারস অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নাম্বারস হচ্ছে 9830235527, 9830235537 মধ্যমগ্রাম অবশ্যই হেড অফিস। এছাড়া হাতিবাগান কলকাতার দিকে হাতিবাগান, ল্যান্সডাউন, আমতলা, খিদিরপুর এবং হাওড়ার শিবপুর, বালচিকুড়ি বাজার এবং বেলুড়ে চেম্বার রয়েছে। একটা কথা আমি বলি ডক্টর শর্মা, আজকে এনবিপি ইউনানির হাত ধরে বহু মানুষ আজকে সুস্থ। আজকে যারা সুস্থ জীবনযাপনে থাকতে পারে, শুধুমাত্র ক্রিটিক্যাল নয়, যারা দীর্ঘদিন ধরে চিকিৎসা করে ক্লান্ত, অন্যান্য চিকিৎসা করে, তারা এনবিপির হাত ধরতে চাইছে এবং তারা সুস্থ হতে চাইছে। এটা একটা প্লাস পয়েন্ট অবশ্যই আমার মনে হয়। আমরা যে বন্ধুও রয়েছেন, না এটা প্লাস পয়েন্ট তো আছেই, কিন্তু তার সাথে সাথে তার আচ্ছা নিন। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? আমি মমতা বলছি জলপাইগুড়ি থেকে। কে? হ্যাঁ বলুন। বলছি আমার না মানে জয়েন্টে প্রচন্ড ব্যথা, মানে হাঁটু না, তার উপরে পোর্শনে যে জয়েন্টটা আছে ওই জয়েন্টে প্রচন্ড ব্যথা। আমি ক্যালসিয়াম ওষুধও খেয়েছি, আমি সুইমিং টুইমিং করি, কিন্তু আমার এই ব্যথা মোটামুটি 1 বছর ধরে আমার কমছে না। আপনাকে সুইমিং পুল কে করতে বলেছে? কোন ডাক্তার বলেছে কি? হ্যালো, আপনাকে সুইমিং করতে কে বলেছে? ডাক্তার? না না না, মানে আমি আদারওয়াইজ করি। ওকে, তো দেখো সব থেকে আগে আপনি জানুন কি ব্যথাটা কিসের ব্যথা আছে। আপনার যে ব্যথাটা রয়েছে তার চিকিৎসাটা করতে হবে। আপনি জলপাইগুড়ি থেকে বলছেন, আমাদের শিলিগুড়িতে চেম্বার আছে। আপনি 1 বছর ধরে ডাক্তার দেখাচ্ছেন, ভালো হতে পারছেন না। দুর্ভাগ্য কথা, কারণটা হচ্ছে কি আপনার কাছে ভিটামিন ডি ছাড়া, ক্যালসিয়াম বড়ি ছাড়া আর কোনো ওষুধ নেই যে আপনাকে ব্যথাকে রিলিজ করতে পারে, ব্যথাকে কমাতে পারে। এছাড়া আপনাকে পেন কিলার খেতে হবে। তো পার্টিকুলার আমি আপনাকে বলবো ক্যালসিয়াম, ভিটামিন ডি আমার লাগবে কি? আমার না লাগবে আমি ওষুধ খাবো কেন? ঠিক আছে, তাহলে ওই রকমই পেন কিলার খেয়ে খেয়ে ব্যথাটা কমাতে থাকবো। আমি আপনাকে বলবো সব জিনিসের আগে সমাধান খুঁজতে গেলে আগে নিজে জানুন। ঠিক আছে, বোকা হয়ে আপনি কথা শুনে আপনি চিকিৎসা করবেন না। আপনি আগে জানুন কি আমার সমস্যাটা কোথায় রয়েছে, তার উপরে চিকিৎসা রাখুন, অবশ্যই সমাধান হবে। ঠিক আছে, শিলিগুড়িতে চেম্বার আছে, সামনে 2 তারিখে এসে যোগাযোগ করুন। আপনার কাছে যদি রিপোর্ট থাকে সেই রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন। যেটা দেখুন আজকে সুস্থ মানুষরা যে আসছে, সেটার কারণটা হচ্ছে কি তারা কিন্তু জানে যে এখন আমরা এত যে ট্রিটমেন্ট করার পর যে সাইড ইফেক্ট পেলাম, এত ট্রিটমেন্ট করার পর জিনিস শরীরে ক্ষতি করলাম, এখন কিন্তু তারাও চাইছে যে আমরা কিন্তু আগামী দিন সুস্থ বাঁচতে চাই, যতদিন বাঁচবো সুস্থ হয়ে বাঁচবো। দেখুন মৃত্যু বাস্তব আছে, মরতে হবে সবাইকে, কিন্তু তার আগে যে কষ্ট পাওয়াটা এটা যতটা কম করা যায়। ঠিক আছে, তো এইটাই যখন আপনি ন্যাশনাল জীবন চিকিৎসাটা করবেন, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন কি এইরকম সমস্যা থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন। একদমই তাই। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সবসময় আপনাদের পাশে রয়েছে এবং অবশ্যই বলবো যে কোনো রকম জটিল রোগ থেকে আজকে মানুষকে তারা বার করে আনতে সক্ষম এবং সাকসেসফুলি তারা মানুষকে আজকে সুস্থ জীবন দিচ্ছেন। আজকের হাতে সময় নিয়ে আগামী দিনে আরও কিছু আলোচনা নিয়ে অবশ্যই ফেরা হবে এই অনুষ্ঠানে। আপনাদের অপেক্ষা থাকে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর শর্মাকে আবারও আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।